এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি সরকারের 2 মাস। দুজন অতিথি আছেন আজকে আমাদের আলোচনার টেবিলে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। একই সাথে আছেন ABM মোশাররফ হোসেন, সংসদ সদস্য, পটুয়াখালী 4 বিএনপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। সরকারের 2 মাস, মাহবুব কামাল, আমরা শিরোনাম রেখেছি বর্তমান সরকার গতকালই 2 মাস পেরিয়েছে, মানে পারে গেছে। আর গত 2 মাসে সরকারের রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ, প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা অব্যাহত রাখা নিয়ে প্রধানমন্ত্রী এবং সরকার কি কি পদক্ষেপ নিয়েছে 60টি পদক্ষেপ তুলে ধরে একটি বিবৃতি দিয়েছে বিএনপি সরকার। আপনিও নিশ্চয় পেয়েছেন, কিভাবে মূল্যায়ন করবেন সংক্ষেপে জানতে চাই। শুনেন, আপনি সাবজেক্ট করেছেন সরকারের 2 মাস, না? তার মানে মূলত এটা রাজনীতি। মূলত দেখেন, আমরা যখন মার্ক্সবাদী রাজনীতি করছি তখন আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে ইকোনমি হচ্ছে একটা সোসাইটির স্ট্রাকচার, ভিত্তি, আর বাকি সব হচ্ছে সুপার স্ট্রাকচার। যেমন পলিটিক্স, এই যে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, কালচার, লাইভলিহুড, এই সব হচ্ছে সুপার স্ট্রাকচার। স্ট্রাকচারের উপর এগুলো দাঁড়ায় আছে। তাহলে স্ট্রাকচারটা কি? ইকোনমি। ইকোনমি যে যা হবে সেই অনুযায়ী কিন্তু সুপার স্ট্রাকচার নির্মিত হয়, ঠিক আছে? যেমন ধরেন, একজন রিক্সাওয়ালার যে সংস্কৃতি আর একজন মিলিয়নিয়ারের সংস্কৃতি কিন্তু আলাদা। এই দুইজনের অর্থনীতি তাদেরকে 2 ভাগ করে ফেলছে, তাই না? বা একজন কৃষকের যে সংস্কৃতি, একজন মানে শহুরে মধ্যবিত্তের সংস্কৃতি তো আলাদা, তাই না? কী কারণ? ওর অর্থনীতিটা ওইটা ডিটারমিন করে। এখন আমরা হয়েছে কি, আমরা সুপার স্ট্রাকচার নিয়ে আসি। স্ট্রাকচার যে মূল, এইটা কিন্তু আমরা বুঝতেছি না, এবং রাজনীতির দেয়ালে অর্থনীতিটা আড়াআড়ে পড়ে যাচ্ছে। অথচ আপনি নিশ্চয়ই ফিল করতেছেন যে বর্তমানে দেশের অর্থনীতি খুব ভোলাটাইল অবস্থায় আছে। মানে আপনি মনে করছেন এই 2 মাসে সরকার সেটা অনুধাবন করতে পারেনি এখন অর্থনীতির যে হ্যাঁ, সংকট? সরকার শুধু না, সবাই, বিরোধী দলও। আচ্ছা, এবং ভোলাটাইল অবস্থা আছে। এটা যে কোনো দিকে একটা আনপ্রেডিক্টেবল চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন 2টা মেজর জিনিস আছে। যেমন ধরেন, একটা হচ্ছে গ্লোবাল সংকট, না? এই যে তেল। এবং আমার ধারণা, যে আপনি বললেন যে হরমুজ প্রণয় আবার বন্ধ হয়ে গেছে, আমার ধারণা যতদিন না পর্যন্ত আমেরিকা কনভিন্সড হবে যে ইরান নিউক্লিয়ার পাওয়ার, মানে নিউক্লিয়ার থিওরি থেকে সরে আসবে, ততদিন পর্যন্ত ছোট বড় এইটা থাকবেই। তাইলে এটা যদি কন্টিনিউ করে, তাইলে তো আপনার এই যে প্রেজেন্ট যে ক্রাইসিসটা, সেটা তো আর যাচ্ছে না। এক, এবং এই ক্রাইসিসের সাথে আরেকটা সম্ভাব্য ক্রাইসিস যোগ হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকার সাথে আমাদের মহামান্য, হ্যাঁ, মানে কি বলবো, মহামান্যরা ব্যঙ্গ করে বললাম, ইউনূস সাহেব যে চুক্তি করে গেছেন, হ্যাঁ, এবং এইটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাইলে কিন্তু একেবারে সব লেজে গোবরে হয়ে যাবে। হ্যাঁ, তখন আর গভর্নমেন্ট রুলই করতে পারবে না। এখন তো একটা সম্ভাবনা আছে, কিন্তু ওইটা যদি বাস্তবায়িত হয়ে যায়, এবং এই আমেরিকার প্রেশার আছে, ভালো রকম প্রেশার আছে, তো এটা কি করবে সরকার আমি ঠিক বুঝতে পারছি। আমার মনে হয় এই আজকের আলোচনাতে আমরা সেই বিষয়গুলোও একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনি যেই ধরনের সংখ্যার কথা বলছেন, সেই সংখ্যাগুলো আসলে সরকার কি ভাবছে। ABM মোশাররফ হোসেন, আপনি মাহবুব কামালকে শুনছিলেন, তার জবাব তো নিশ্চয়ই দেবেন। আমি শুধু আপনাকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি তিনি আজকে বলছেন যে এই সরকারের অন্যতম বড় অর্জন মানুষের আস্থা অর্জন। কোন কোন ক্ষেত্রে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বিএনপি? আর আরেকটি খবর, সেটা হলো IMF জুনের যে কিস্তি সেটি ছাড় করবে না। তাহলে কি তারা বলছে সংস্কার যেই প্রত্যাশা মতো হওয়ার কথা ছিল আর্থিক খাতে, সেটা হয়নি? তাহলে কি IMF এর আস্থা অর্জন করতে ব্যর্থ হলো সরকার? না, দেখেন, IMF এর কিন্তু নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে, তাদের কিছু স্বার্থ আছে। তারা বলছে আমরা যেই সব ক্ষেত্রে ভর্তুকি দেই রাষ্ট্র, যেমন আপনার বিদ্যুৎ, জ্বালানি, আমাদের অনেক ক্ষেত্রে ফুডও আমরা ভর্তুকি দেই, এইসবগুলো তারা বলছে এই সকল ভর্তুকি প্রত্যাহার করে নিতে হবে। তো এইটা যদি আমাদের একটা সামাজিক কাঠামো আছে, আমাদের সামাজিক একটা স্থিতিশীলতা রক্ষার জন্য গভর্নমেন্টের কিছু পরিকল্পনা আছে। আপনি এখন যদি জ্বালানি ক্ষেত্রে আমরা যে ভর্তুকিটা দেই, সেটা যদি এখন প্রত্যাহার করা হয়, তাহলে দেশের তো একটা চরম অনিশ্চয়তা দেখা দেবে, একটা অস্থিরতা দেখা দেবে। সেইটা সামলানো তো যে কোনো একটা রাষ্ট্রের জন্য বিরাট চ্যালেঞ্জিং একটা বিষয় হবে, দাঁড়াবে। সুতরাং এইরকম স্বার্থের কথা তারা নানা ক্ষেত্রে বলে,
কিন্তু সরকারের কিন্তু একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে, নিজস্ব কৌশল আছে, যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি একটা ব্যালেন্স করাই কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। আর আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে 2 মাস সরকারের আজকে, হ্যাঁ আস্থা তো অবশ্যই, কারণ এই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত। এর আগে নানা ভোট নিয়ে আমরা নানা প্রশ্ন শুনি, গল্প শুনি, নানা ধরনের সংশয়ের কথা শুনি, কিন্তু এবার দেখবেন এই নির্বাচনটা বাংলাদেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমাদের মানে যাদেরকে আমরা মানে আপনারা তো সরকারে আছেন, এই 2 মাসে মানে আপনার কি মনে হয় যে জনগণ কোনো কিছু নিয়ে শঙ্কা বা সংকটেও আছে? জনগণ শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কাটিয়ে উঠছে। কিন্তু আমরা 2 মাস তো একটা সরকারের জন্য খুব একটা, যেমন আপনি আমাদের মূল চ্যালেঞ্জটা কি ছিল, যে আইন শৃঙ্খলার চরম অবনতি, মব কালচার, আপনারা নিশ্চয়ই ওগুলি দেখেছেন। এখন এই 2 মাসে আপনি কি মব কালচার 2-1টা ঘটনা বিচ্ছিন্ন ঘটেছে, তাও সরকার কিন্তু এটাকে অ্যাড্রেস করেনি। অথচ আমরা দেখলাম যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় মবকে তারা উৎসাহিত করেছে। এই জায়গা থেকে তো বিএনপি সরিয়ে আসে এবং মব থেকে বাংলাদেশে অনেকটা মুক্ত পেয়েছে। তারপর দেখবেন অর্থনীতির অবস্থাটা অত্যন্ত নাজুক ছিল, আমাদের ব্যাংকে টাকা নাই, তারল্য সংকট, এলসি খোলা যাচ্ছে না, কর্মসংস্থান তো নাই বললেই চলে। তো এই সব অবস্থা থেকে মানুষ কিন্তু আশান্বিত হতো। মানে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেই, আমি বলছি বিভিন্ন জায়গাতে আমি বলছি বিদ্যুৎ নেই। এইটা হলো ওই যেটা কামাল ভাই চমৎকার বলেছেন, গ্লোবাল ক্রাইসিস, নট বাংলাদেশের ক্রাইসিস। আচ্ছা, এইটা আমাদের উপর এসে চেপে বসেছে। কিন্তু তারপরও আপনারা দেখেন সরকারের যে ব্যবস্থাপনা এবং সরকারের পদক্ষেপ কারণে কিন্তু সরকার বারবার আশ্বস্ত করছে, যেমন আগামী 2 মাস তৈলের মজুদ আমাদের এখানে। মোশাররফ ভাই, জনগণ আশ্বস্ত হচ্ছে? আপনি যে এলাকার প্রতিনিধি, আপনার যারা ভোটার, তারা আশ্বস্ত হয়েছেন আপনার কথাতে? না, আশ্বস্ত হচ্ছে, কারণ একটা জিনিস এই কারণে আশ্বস্ত হতে হবে, কারণ দেখেন এই ক্রাইসিসের পর আজকে আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ দেখেন 23 টাকা পার ডিজেলে বাড়িয়েছে। আমরা কি বাড়িয়েছি? বরং আমরা প্রতিদিন 167 কোটি টাকা আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে সরকার। এই যে সরকারের স্টেপগুলো, আমি তো মনে হয় জনগণের, হ্যাঁ এখানে একটা কথা আপনি বলতে পারেন যে আপনি রাস্তায় নামলেই তো গাড়ির সারি দেখেন, লাইন দেখেন। আবার আপনি এইটাও তো স্বীকার করবেন যে রাস্তায় কিন্তু আমরা জ্যামের জন্য আমরা গাড়ি চালাতেও পারছেন না। তো একদিকে যদি জ্বালানি না থাকে তাহলে আপনি গাড়িগুলি রাস্তায় চলে কিভাবে? মানে অর্থনৈতিক প্রবাহে কোনো বাধা বিঘ্ন হচ্ছে না। একটা জিনিস স্বীকার করতে হবে, সেটা হলো জনগণের মধ্যে একটা অস্থিরতা আছে, আচ্ছা, একটা প্যানিক আছে। এটাকে আমরা অস্বীকার আমরা করি না, কিন্তু এই প্যানিকটাকে একটা মিনিমাইজ করতে হবে, সেটা 2 পক্ষই লাগবে। যারা এখানে ধরেন প্যানিকে আক্রান্ত হয়ে যারা তৈলের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, আবার কিন্তু রাস্তার জাম দেখলে বোঝা যায় যে এখানে কোনো সংকট নাই। তো সুতরাং এই দুইটাকে একটা ব্যালেন্স করা সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমি মনে করি সরকার যে স্টেপগুলি নিচ্ছে, এবং আজকে আর 2 মাসে বললেন, এখানে সরকারের কমিটমেন্টের যে একটা জায়গা, সেই জায়গাটা আমার মনে হয় জনগণকে আশ্বস্ত করে। এই সরকার বলেছে আমি ফ্যামিলি কার্ড দেবো দিয়েছে, বলেছে আমি কৃষক কার্ড দেবো দিয়েছে, বলেছে আমি 10,000 টাকা করে কৃষি ঋণ মাফ করবো, 12 লক্ষ লোকের ঋণ মাফ করে দিয়েছে। এখানে মানে খাল খনন বলতে শুরু করে দিয়েছে। মানে বলছিলেন যে একটা ভোলাটাইল অবস্থাতে আছে, ভোলাটাইল অবস্থায় অর্থনীতি, মানে সেটা আর অভ্যন্তরীণ কারণে অর্থনীতি আছে, এটা তো আমরা অস্বীকার করি না, কারণ এটা তো আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। কারণ আওয়ামী লীগের এখন পর্যন্ত যে পদক্ষেপ মানে নিচ্ছে সরকার, তাতে সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয়তে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি এবিএম মোশাররফ হোসেন স্যারের কাছে জানতে চাই যে ওনারা যে 2 মাস ক্ষমতায় আছেন, ওনারা এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে যে দুর্বিষহ যন্ত্রণা মানুষের মাঝে বিরাজ করতেছে, এটা কি এই সরকারের ব্যর্থতা কিনা? এবং ওনারা যে যেমন আমাদের দেশের থেকে হরমুজ পর্যন্ত দিয়ে সিঙ্গাপুর এবং ভুটান এখানেও কিন্তু তেল আমদানি হয়, তারা তো আমাদের মতো হালকাও নাই। তো ওনারা কি এটা এই তেলের সমাচি দিয়ে কি ওরা কি বোঝাতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর তাহলে ঠিক আছে মোশাররফ ভাই, এই প্রশ্নটি আমি ফিরবো আপনার কাছে। মাহবুব ভাই বলেন। আচ্ছা শুনেন, আমি সরকার গঠিত হওয়ার পর আমি বলছিলাম যে আমি সরকারকে 3 মাস হানিমুন পিরিয়ড দিতে চাই, 3 মাস কোনো সমালোচনা করব না। কিন্তু এখন টুকটাক করতে হচ্ছেই, কারণ জনগণের মধ্যে অসন্তুষ্টি নেই কথাটা কিন্তু ঠিক না। যেমন লোডশেডিং গ্রামে হচ্ছে, তো লোডশেডিং হলে কি মানুষের অসন্তুষ্টি থাকবে না? থাকবে তো। আজকে একটা আমি ভিডিও দেখলাম, এক লোক তেল না পেয়ে যা তা বলতেছে
যা তা, হ্যাঁ, একটু ভাষায় প্রকাশ করা যায় না এইসব। অসন্তুষ্টি তো আছে, এটা অস্বীকার করার উপায় নাই। হ্যাঁ, আমরা কড়া সমালোচনা করব আরও 1 মাস পরে, দেখি কি হচ্ছে। দেখেন, অর্থনীতিটা একটু বলি। আমরা আমেরিকার সাথে চুক্তিটা সরিয়ে রাখি, এটা পরে হবে। এখন ডোমেস্টিক যেটা আর কি, সেটা ঠিক। আপনার একটা অসুবিধায় পড়ছে গভর্নমেন্ট, সেইটা ডক্টর ইউনূসের কারণে। সেটা হচ্ছে ওই যে রিলে রেস হয় না, পরের এখনকার সরকার কি, আগের সরকারের ধারাবাহিকতা রিলে রেস কি হয়, যে একটা কাঠি ওই তার কাছে গিয়ে ওই নেক্সট জনকে কাঠিটা ধরায় দেয়, সে আবার দৌড়ায়। তো এইখানে ইউনূস সাহেব কিন্তু তারেক রহমান হাতে কাঠি ধরায় দেয় নাই, একটা লৌহদণ্ড ধরায় দিছে। এমন একটা ভারী লৌহদণ্ড যেইটা বহন করা খুব কঠিন। হ্যাঁ, কতটুকু দৌড়াবেন উনি, যে অবস্থা করে রাখছে ইকোনমির সে। হ্যাঁ, এটা গেল একটা। দেখেন, এই যে তেলের ক্রাইসিস না, এগুলি কি জন্ম দিচ্ছে, কি জন্মটা দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা এটা বলে যে আপনি IMF কথা বললেন না, গভর্নমেন্ট ইতিমধ্যে 50 না 51 হাজার কোটি টাকা লোন নিছে সরকার ব্যাংক থেকে, ঠিক আছে, অভ্যন্তরীণ খাত থেকে লোন নিছে। IMF এর ছাড় এটা বন্ধ। আচ্ছা, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মানে অতীতের চাইতে রেকর্ড সংখ্যক ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এই ক্রাইসিস যদি আরও কিছু কন্টিনিউ করে, তাইলে মুদ্রাস্ফীতি 12% ছাড়া যেতে পারে এবং রিজার্ভ 24 বিলিয়নে নেমে যেতে পারে। এটা বাংলাদেশের ব্যাংকের প্রতিবেদন, আমার নিজের কিছু বলার নেই। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে, জ্বালানি সংকট যদি বেড়ে যায় এবং বিশেষ করে ফার্নেস অয়েলের মজুদ যদি মানে কন্টিনিউ করা না যায়, মানে মজুদ শেষ হয়ে গেলে আবার এটাকে করা, নতুন যোগ করা, তাহলে কি হবে? তাহলে এটা ইলেকট্রিসিটির উপর মারাত্মক প্রভাব পড়বে। আচ্ছা, ইলেকট্রিসিটির উপর মারাত্মক প্রভাব পড়লে কী হবে, এর কতগুলি কিউমুলেটিভ এফেক্ট দেখা যাবে নানাভাবে। বিশেষ করে ধরেন কৃষিতে সেচ, এবং সেচ ব্যাহত হলে আমাদের ইরি আমাদের ফুড সিকিউরিটির 60% করে, তাহলে এটা একটা হ্যাম্পার্ড হচ্ছে। এদিকে আপনার কলকারখানা ইলেকট্রিসিটি না থাকলে তো ফাংশন করতে পারবে না, সেটা ফাংশন করতে পারলে ছাঁটাই হবে, তার মানে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। অর্থাৎ পুরো জিনিসটা একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি করবে, ঠিক আছে। এবং এই যে ক্রাইসিসগুলো না, যেটা আমরা আশা করতেছি যে, মানে সরি, আমরা আশঙ্কা করতেছি, আশা তো পজিটিভ শব্দ, আশঙ্কা করতেছি, এইটা মোকাবেলা করার জন্য গভর্নমেন্টের কি উদ্যোগ আছে। মুখে তো বললেই হবে না যে আমাদের যথেষ্ট মজুত আছে, হ্যাঁ, মুখে বললেই হবে না। এবং এটা ঠিক, আপনার যারা ম্যানিপুলেটর, বিশেষ করে যারা যে পরিবহনের যে চালকরা, তারা এক ধরনের ফাজলামি শুরু করছে আর কি। হ্যাঁ, এই কি বলে যে তেল অবৈধভাবে নিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে, ওখান থেকে বেশি দামে বিক্রি করতেছে ইত্যাদি। আমার কথাটা হলো, দেখেন, আমি আজকে আপনাদের এখানে আসতে পারতাম কিনা সন্দেহ। মানে এই যে দীর্ঘ লাইন, এই আমি নগর ভবনে ছিলাম, দীর্ঘ লাইন ঠেলে এই যে কি বলে যে ফুয়েল ফিলিং স্টেশনগুলিতে জ্যাম লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে ইত্যাদি। তো এগুলি তো স্বাভাবিক জীবন না, তাই না? আমরা তো একটা স্বাভাবিক জীবন চাই। তা একটা গভর্নমেন্ট যদি আমাদের প্রাত্যহিক জীবনটা স্বাভাবিক রাখতে না পারে, তো সেটা একটা অসন্তুষ্টির ব্যাপার। বললে হবে না যে কোনো অসন্তুষ্টি নাই, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন, এই যে এত বড় ক্রাইসিস না, এত বড় ক্রাইসিস চলতেছে, মানে আশঙ্কা চলতেছে, কিন্তু রাজনীতিকরা, কি বিরোধী দল, কি সরকার, তারা চটকদার কথা বলায় ব্যস্ত হয়ে পড়ছে। আমি কালকে একটা টক শোতে বলছি, আমার কাছে মনে হচ্ছে যে সবাই হোমওয়ার্ক করে কথা বের করে, হ্যাঁ, কোন কথাটা ক্যাচি, কোন কথাটা মানুষ মুখরোচক, কোন কথাটা বলে দৃষ্টি আকর্ষণ করা যাবে। ওই যে শকিং ড্রেস পরে না, বা ওই যে দেখবেন যে মেয়েরা অনেক করে কি লম্বা দুল পরে, হ্যাঁ, যে ওই দিকে তাকায় যাতে মানুষ, হ্যাঁ। তো এই শকিং ড্রেসের মতো, শকিং অর্নামেন্টের মতো এখন শকিং এই মানে উদ্ধৃতি, কোটেশন, এগুলি আমরা শুনতেছি, হ্যাঁ, যে এক এক ধরনের, হ্যাঁ, এটা হোমওয়ার্কের খুব না, মানে মাহবুব ভাই, সরকার তো ধরেন যে কোনো ক্রাইসিসে সে তার ওয়েতে রেসপন্স করবে, যে কোনো সরকার। কিন্তু বিরোধী দল বা যাদেরকে বলা হয় যে আরো প্রো পিপল রাজনীতি যারা করতে বাধ্য হন, তারা এই সামগ্রিক ক্রাইসিস যেটাকে আপনি আইডেন্টিফাই করছেন, তারা কিভাবে দেখছেন, মানে এত সফটলি দেখছেন কেন? কারণটা কি? কোনটা সফটলি দেখছেন? মানে এই যে আপনি বলছেন যে একটা ক্রাইসিসটাকে, না, আমাদের দেশের বিরোধী দলের সাইকোলজি তো আপনাদের বুঝতে হবে। আমাদের দেশের বিরোধী দলের সাইকোলজি হচ্ছে, মানে মেইনলি সেটা হচ্ছে গভর্নমেন্ট বিপদে পড়ুক, এইটা হচ্ছে মেইন। গভর্নমেন্ট বিপদে পড়লে গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে। এবং এমনও তো হয় যে চালের দাম বাড়ুক,
হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট আর বিপদে পড়বে। হ্যাঁ, তো এবং যে কোনো একটা ক্রাইসিস হলে বিরোধী দল খুশি হয়, হ্যাঁ, যে গভর্নমেন্ট আনস্টেবল হয়ে কিন্তু যাচ্ছে। হওয়ার কথা তো ছিল মানে একটা সার্বিকভাবে তাই সকলে না? সমন্বয় করে একটা সমাধান না, আসবে। এইটা তো শুনেন, দেশপ্রেম যে না, প্যাট্রিয়টিজম যেটা, এটা বাংলাদেশে নাই। এইটা খামাখা আমরা বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এগুলো বোগাস রেটোরিক্স। হ্যাঁ, সবাই আছে কিভাবে মানে ক্ষমতায় যাওয়া যাবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য যত কৌশল। এইখানে দেখেন বাংলাদেশে হয়েছে কি, মানে কৌশলটা হচ্ছে প্রাইমারি, নীতি হচ্ছে সেকেন্ডারি। কৌশল নীতিকে ইয়ে করে, কি বলে, ডিকটেট করে। হ্যাঁ, কথা কথা উচিত ছিল কি, কৌশল, নীতি কৌশল নির্ধারণ করবে, ঠিক আছে? কিন্তু এখন কৌশল এমনভাবে কৌশল করা হচ্ছে, কৌশলের প্রয়োজনে নীতিও পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে। তো এখন এইভাবে তো রাজনীতি হবে না। আমি তো, আপনি জানেন, আমি 10-15 বছর যাবতীয় বলে আসতেছি, এই সোসাইটি ঠিক হওয়া খুব কঠিন কাজ। হ্যাঁ, এটা কঠিন কাজ। দেখেন এখন দুই মাসের মধ্যে দেখেন 2 মাসের মধ্যে কি একটা অবস্থা তৈরি হয়েছে দেখেন। হ্যাঁ, মোশাররফ ভাই যতই বলুক না কেন যে কোনো চিন্তার কিছু নাই, হ্যাঁ, আমরা তো একটা দেখতেছি, আমরা স্মেল করতেছি, আমাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি, আমাদের শ্রবণেন্দ্রিয় অনেক শক্তিশালী, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সব এত অ্যাক্টিভেটেড, এত অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ। হ্যাঁ, আমরা সব বুঝতেছি। আমি একটু মানে মোশাররফ ভাইকে জিজ্ঞাসা করতে চাই, মানে মাহবুব কামাল ভাইয়ের বা আমাদের যাদের শ্রবণ ইন্দ্রিয় অনেক বেশি অ্যাক্টিভ, মানে সেন্সিটিভিটি বেশি বলে কি আমরা বেশি টের পাচ্ছি, বা আপনারা কি মানে শ্রবণে অতটা ইচ্ছুক না, এমনও না, কি না, হতে না, পারে? আমরা তো শ্রবণ করি। আমরা যদি শ্রবণ না করতাম, জনগণের ফালসটা যদি আমরা না বুঝতে পারতাম, তাহলে আপনারা তো দেখেন বিশ্বের অনেক দেশে আমরা তৈলের দাম বাড়িয়ে দিয়েছি। আমরা কি বাড়িয়েছি? জ্বালানির দাম বাড়িয়েছি? আমরা তো জনগণের ফালসটা বুঝতে পারি। আমি একটু কামাল ভাইকে একটু সহযোগিতা করতে চাই। এই যে আমরা বলছি যে একটা অস্থিরতা আছে, অস্থিরতা কেন? আপনি বলেন, এই আপনার পাশেই মাননীয় প্রধানমন্ত্রীর এখানে অফিসের পাশে একটা ট্রাস্ট ফিলিং স্টেশন আছে, দেখবেন বিশাল লাইন। আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো ট্রাস্টের প্রতিদিন 5,400 লিটার তৈল বিক্রি হতো আগে। এটা হলো 2025 মার্চের তথ্য। এখন প্রতিদিন লাগছে 10,620 লিটার। কি ঢাকা শহরে কি গাড়ি হঠাৎ বেড়ে গেছে, না অলৌকিকভাবে চাহিদা বেড়ে গেছে? সরকার কি তদন্ত করছে কেন এত বেশি লাগছে? এইটা হলো একটা শ্রেণী, একটা মজুত করার একটা কি করছে মজুতদারদের বিরুদ্ধে এই যেমন আপনি দেখেন, অনেকে আমাদেরকে বলে লাইনে দাঁড়িয়ে থাকতো, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, রিয়েলিটি তো আমাদের মেনে নিতে হবে। আপনি তাদেরকে 200 টাকা করে দেবেন, আপনাকে যে কোনো ভাবে এনে দিয়ে দিচ্ছে। না, বাস্তবতা জানি, মানে আমি নিজেও হচ্ছে। এই লাইনে দাঁড়ানোর সৌভাগ্য দুর্ভাগ্য যা বলেন আমার হয়েছিল। আমি বলতে চাচ্ছি, যদি প্যানিক বাইংই রিজন হয়, যদি মজুতদারি রিজন হয়, প্রায় 1.5 মাস ধরে এই অবস্থা চলছে খোদ রাজধানীতে। আমি দেখি সরকার এই প্যানিক বাইং রোধে মজুতদারদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? সরকার তো ব্যবস্থা নিচ্ছে। কি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে? দেখছেন আপনি পুকুর থেকে ড্রাম উদ্ধার রাজধানীর হচ্ছে। কোন এলাকায় কি হয়েছে? আপনি এই যে ট্রাস্টের উদাহরণ দিলেন তো? গাজীপুর হচ্ছে, নেত্রকোনা হচ্ছে। এখন ধরেন এখানে তো নানা ক্ষেত্রে হচ্ছে। এখানে ধরেন এখানে তৈলটা তো রানিং অবস্থায় হচ্ছে, আপনি নিয়ে আপনার গাড়িতে দিয়ে দিচ্ছে, আপনাকে একটা আপনার নির্দিষ্ট লাভ বা বেনিফিট। এবং অনেক এমনও আমি একটা তথ্য দেখেছি আমরা, যে একটা হুন্ডা ধরেন 5 লিটার নিতে পারে, একই হুন্ডা। এখন তো আপনি দেখছেন করছে, মানে ওই যে অনলাইনে একটা কার্ডের মতো করেছে হুন্ডা, একই হুন্ডা একদিনে 5 বার নিয়েছে 5টা ফিলিং স্টেশন। তাহলে অনলাইনে কার্ড বলতে ফুয়েল পাসের কথা বলছেন? দিচ্ছে, এখন দিচ্ছে। ফুয়েল পাস সেটা নিয়েও অসন্তুষ্টি আছে, এখন সমস্যা আছে। এখন এখান থেকে ফুয়েল পাস নিল, সে মিরপুর চলে টঙ্গীর থেকে নিয়ে নিল। তো ডিজিটাল সিস্টেম, তখন তো বরং সে এটা আটকে যাবে। কতটুকু ডিজিটাল মেকআপ করা যায়, এটা তো আপনার একেবারে প্রান্তিক পর্যন্ত, এটা নিয়ে তো সংকট আছে, এটা তো অস্বীকার করবেন না আপনি। আমাদের দেশে মানে ফুয়েল পাস দিয়ে সমাধানের যে চেষ্টা হয়েছিল সেটা আপাতত এখনো সফল হয়নি। সফল হওয়া টাফ এখানে। আচ্ছা, আর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি বলেছেন যে সরকার আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করেছে দেশের ইতিহাসে। মে পর্যন্ত, মানে আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ঘটনা। আমি বিবিসির 2টা সংবাদের কথা বলছি। বিবিসি জানাচ্ছে যে তীব্র তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ, কবে চালু হবে তার ঠিক নেই। এবং বিবিসি আরেকটা সংবাদ শিরোনাম করেছে, যেদিন কম সেদিন 7 ঘন্টা, কোনোদিন আবার 10 ঘন্টার বেশি হয় লোডশেডিং। এর ভেতরের খবর হলো জ্বালানি সংকট সহ নানা কারণে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনি বলছেন, আপনার দলের প্রতিমন্ত্রী বলছে তেলের কোনো অভাব নেই, তাহলে লোডশেডিংয়ে কেন ভুগতে হচ্ছে দেশকে?
না, লোডশেডিং বলতে এখানে ইস্টার্ন রিফাইনারি কবে তেল শোধনের জন্য তেল পাবে? না, এখানে আমি এই সম্বন্ধে আমার এখন একেবারে মানে কারেক্ট ইনফরমেশন আমার কাছে নেই, কিন্তু আপনি দেখেন এখানে তো বাংলাদেশে 3টা ওয়েতে বিদ্যুৎ উৎপাদন হয়। এটা গ্যাসের মাধ্যমে হয়, একটা তৈলের মাধ্যমে হয়, একটা হলো কয়লার মাধ্যমে হয়। আপনি এই যে বৈশ্বিক পরিস্থিতির কারণে এখানে যোগাযোগ নেটওয়ার্কও তো প্রবলেম হয়ে গেছে, পরিবহন ব্যবস্থাও তো সমস্যা হয়ে যাচ্ছে। তার কারণেও তো হতে পারে আপনার এগুলি, যে সব প্রয়োজনীয় যে পরিমাণ তৈল দরকার অথবা কয়লা দরকার সেটা হয়তো গভর্নমেন্ট ওইভাবে অ্যারেঞ্জ করতে সমস্যা হচ্ছে। তাহলে মানে সংকটের সমাধান কোন দিকে? সমাধান চেষ্টা করছে তো গভর্নমেন্ট। চেষ্টা। না, আপনি ইতিমধ্যে দেখেন যে ভারত থেকে ইতিমধ্যে পাইপলাইন দিয়ে তৈরি আনার চেষ্টা করছে। গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে আমেরিকাকে রাশিয়ার উপর থেকে এমবার্গো তুলে নেওয়ার জন্য, সেটা অলরেডি কত 20 দিন না 30 দিনের জন্য তুলে নিয়েছে তারা। 60 দিনের জন্য তুলে নেওয়া হয়েছে, মানে সেটা নিয়েও আলোচনাতে আমরা যাব। আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের ঘাড়ে স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, এই ভূত বিএনপি রোজারা সারাতে পারবেন কিনা? মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই। এবি মোশাররফ হোসেনের কথা আপনি শুনছিলেন, তিনি বলছেন যে সংকট যেগুলো আছে সেগুলোর মানে সমাধানের প্রচেষ্টা চলছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রচেষ্টা চলছে। আমরা এইমাত্র অফলাইনে কি দেখলাম, সব তো দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বাড়লো, অকটেন, ডিজেল, কেরোসিন সব বাড়লো না। আমরা তো আগে জানতাম না, অফলাইনে আমরা তো এটা দেখলাম। তার মানে কি দাঁড়ালোটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে এই সংকটটা দিন দিন প্রকট হবে। এইটা মানে এই তেলের দাম বাড়ানোর মাধ্যমে সরকারও কি এটা অ্যাড্রেস করে নিল যে আসলে যেইভাবে এতদিন চেষ্টা চালানো হচ্ছিল সেটা ব্যর্থ হলো? দিস ইজ অ্যান অ্যাকনোলেজমেন্ট যে আসলে এটা ক্রাইসিস ছিল। দেখেন ডিজেলের দাম যে বাড়লো না, এটা কিন্তু মারাত্মক হয়ে যাবে। কারণ এই যে ডিজেলের সাথে কিন্তু সেচের সম্পর্ক আছে, তাই না? এবং আমাদের এই পরবর্তী হারভেস্টগুলি কী হবে আমরা বুঝতে পারি। সংকট কিন্তু নানাভাবে চেপে উঠতেছে। যেমন ধরেন একটা হচ্ছে যে রেমিটেন্স, এই যে আপনার যদি এই ওয়ার যদি মানে না থামে তাহলে রেমিটেন্সে এটা চাপ পড়বে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এইগুলির বিপরীতে তো ইনভেস্টমেন্ট নাই, নতুন ইনভেস্টমেন্ট তো নাই। আমাকে তো এখন নানাজনে নানা ইনফরমেশন দেয়। আপনার শেখ হাসিনার আমলে যে 100টা ইকোনমিক জোন হয়েছিল না, ইকোনমিক জোনগুলি সব স্থবির হয়ে আছে, কোনো ইনভেস্টমেন্ট নাই। একটা ইকোনমিক জোনের যে অন্তর্বর্তীকালীন সরকারই বলছিল যে এগুলো অপ্রয়োজনীয়, 10টা থাকলেই যথেষ্ট আর কি। উনি তো অনেক কথাই বলেন, উনি প্রয়োজনটাকে বলছেন অপ্রয়োজনটাকে বলছেন অপ্রয়োজন। বিডার চেয়ারম্যান যিনি এখনো দায়িত্বে আছেন তার কথা, উনি তো একই কথা, ওই একই তো কথা। বিডার চেয়ারম্যান আর ওনার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, এইসব লোকরা হায়ার করে আয় না, মানে কি বলবো আর। যাই হোক, এই সবটা মিলে ইনভেস্টমেন্ট নাই, অথচ এরকম। এরপরে এই যে মানে কি বলে যে বোঝার উপরে শাকের আটি হিসাবে যেটা আসতেছে, সেটা হচ্ছে আপনার এই যে আমেরিকার সাথে ট্রেড। আপনার আমি ওই যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এটা পড়ে দেখলাম, এটা আমি কালকে একটা প্ল্যাটফর্মে ডিটেইল করব। আমি টুকটাক একটু বলি। যেমন ধরেন, মানে এই অবস্থার মধ্যে যদি আমেরিকা চাপ দিয়ে এই চুক্তিটা বাস্তবায়ন করায় আর কি, তাহলে অবস্থাটা কী দেবে দেখেন। আপনাকে 14টা বোয়িং কিনতে হবে, ঠিক আছে, এবং 15 বছরে $1500 কোটি তেল কিনতে হবে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য কিনতে হবে। উন্নত মানের ভুট্টাও খাবো আমরা। এবং ভুট্টা কেন শুনেন, যেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড যে ফুড, যেটা নিয়ে বিতর্ক আছে, সারা গ্লোবালি বিতর্ক আছে, সেইটা তো আমাদের খেতে হবে। এবং জেনেটিক্যালি মডিফাইড ফুড খেলে কি হবে, আপনার শুধু যে এইটা শারীরিক ক্ষতি করবে তা না, এটা মনস্তাত্ত্বিক ক্ষতিও করবে। একটা দুর্বল জাতি হয়ে যাব আমরা। এবং আমেরিকা তাই চাচ্ছে। এখানে বে অফ বেঙ্গলে তার প্রভু, মানে আমেরিকা চাচ্ছে, ভালো কথা, অন্তর্বর্তীকালীন সরকার কেন চাইলো? আহা, ডক্টর ইউনূসের কথা বলেন না। মানে পুতুল হওয়ারও তো একটা মানে সফিস্টিকেশন লাগে না? সে এমন পুতুল, হ্যাঁ, মানে এটা ভাষায় প্রকাশ করে না। আমেরিকার এমন পুতুল সে আর কি, হ্যাঁ, মানে বিচ্ছিরি রকমের লোক সে আর কি। এবং দেখেন, মানে আমাদের কতগুলো জিনিস একেবারে ধ্বংস হয়ে যাবে। পোলট্রি ধ্বংস হয়ে যাবে, ডেইরি ধ্বংস হয়ে যাবে, আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে। কীরকম এগুলি টুকটাক একটু ব্যাখ্যা করি। যেমন ধরেন যে আমেরিকাতে কি, এটা ওদের তো র্যাঞ্চ আছে না, মানে মাইলের পর মাইল র্যাঞ্চ।
এবং বাল্ক অ্যামাউন্ট অফ উৎপাদন হয়। ধর ডেইরি যেখানে হাজার হাজার গরু এই শীতে বাল্ক, তো ফলে ওদের উৎপাদন খরচ কম। তো উৎপাদন খরচ কম হইলে আপনাকে তো ওরা তো মানে আমাদের এখানে ধরেন যে মিল্ক ভিটা টিটা যে দামে বিক্রি করে তার চেয়ে কম দামে এরা বিক্রি করবে। প্রান্তিক কৃষকরা তো ওদের সাথে প্রতিযোগিতায় পারবে না। তখন কি হবে? এই জিনিসগুলো বন্ধ হবে, কত ধরনের বেকারত্ব বাড়বে আপনি বলেন। হ্যাঁ, পোলট্রির ক্ষেত্রেও তাই। পোলট্রির যে মানে পোলট্রি ফিড বা ধরেন যে এই যে আপনার কিংবা ধরেন যে প্রসেসড মিট, যেগুলি মানে সবই তো আমাদের ওখান থেকে কিনতে হবে, শুধু গম না তো, হ্যাঁ সবই তো কিনতে হবে। তো ফলে এইগুলি খেয়ে এক ধরনের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং অর্থনৈতিকভাবে কতগুলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, যেগুলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিগুলি তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, পোলট্রি, ডেইরি, ফেরি এগুলি। মানে এই প্রভাব তো আসলে বলে শেষ করা যাবে না। আমি শুধু বলি, অধ্যাপক আনু মোহাম্মদ তিনি অবশ্য আজকে একটা সেমিনারে বা সভাতে তিনি বলছেন যে এই চুক্তিটা সমালোচনা করে বলছেন যে সরকার এবং বিরোধী দলের সংসদে আলোচনা করে এই চুক্তি মানে বাতিল করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু বাতিলের প্রভিশন আছে। মানে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কেন সম্ভব নয়? আমার আগের সরকার এটা করছে, আমি মনে করতেছি যে না, এটা সরকার এবং বিরোধী দল ইচ্ছুক বাতিল করতে। দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন যে আমেরিকাকে অ্যান্টাগোনাইজ করে এখানে রুল করতে পারবে কিনা সরকার, অথবা বিরোধী দল আমেরিকাকে অ্যান্টাগোনাইজ করে ক্ষমতায় যেতে পারবে কিনা। ঠিক আছে, এইগুলিতে মৌলিক প্রশ্ন। আমাদের রাজনীতিবিদদের একটাই মৌলিক জিনিস, সেটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাওয়া। একটা হচ্ছে টিকে থাকতে হবে, আরেকটা হচ্ছে যেতে হবে। সো এই জায়গাটায় আপনি বলেন খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করার কোনো দরকার ছিল? কী কারণ হয়ে যায়? নিশ্চয়ই এটার পেছনে একটা আছে, মানে কারণ আছে, তাই না? খলিলুর রহমানের চেয়ে যোগ্য লোককে সে নাই। খলিলুর রহমানকে তো আমি চিনি, আমাদের পাশের স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের 1 বছর সিনিয়র। হ্যাঁ, ব্রিলিয়ান্ট, কিন্তু সে তো টেকনোক্র্যাট, তাই না? আর টেকনোক্র্যাট নিয়ে আমি একটা বলছি, টেকনোক্র্যাটদের কোনো ইডিওলজি থাকে না। টেকনোক্র্যাটরা স্কিল নির্ভর, ঠিক আছে? এবং একজন বিখ্যাত টেকনোক্র্যাট বলছিলেন যে আই এম এ টেকনোক্র্যাট, আই রিজেক্ট অল ইডিওলজিক্যাল লেভেলস ফ্রম মাই বডি। আমার শরীরে কোনো আদর্শিক কোনো লেভেল নাই, আমি স্কিল। হ্যাঁ, আমি তো যে লোকের কোনো ইডিওলজি নাই, বিএনপির তো একটা ইডিওলজি আছে না, বাংলাদেশি জাতীয়তাবাদ। তো ওই খলিলুর রহমান সব তো ওইটার সাথে কোয়েনসাইড করবে না, সে তার মতো করে স্কিল ব্যবহার করবে, তার মতো এক্সপার্টিস। হয়তোবা নতুন সরকার মনে করেছে এই মুহূর্তে যেহেতু দিকটা সরকার নিজে দেখছে, হয়তো স্কিলের কিছুটা প্রয়োজন ছিল। না, আপনি শুধু এক্সপার্টিস ইজ নট এভরিথিং, আর স্কিল ইজ নট এভরিথিং। আপনার স্কিল যদি কোনো ইডিওলজি দ্বারা মানে পরিচালিত না হয়, ওই স্কিল টার্ন ইনটু ডেঞ্জারাস সিচুয়েশন, তাই না? ফলে এগুলি যেগুলি দেখেন, আমেরিকার প্রভাব থেকে আমরা যদি মুক্ত হইতে না পারি, হ্যাঁ, এইটা তাইলে যেমন ধরেন মানে কি অদ্ভুত ব্যাপার, এই যে চুক্তিতে আছে যে কি সামরিক সরঞ্জামাদি এটা বাড়াইতে হবে এবং অন্য কোনো দেশ থেকে এটা কেনা যাবে না, এরকম আর কি। মানে চায়না, এখন চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব, সেটা কি আমরা এটা ভিকটিম হব? হ্যাঁ, ওরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আর যে রেড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ কি আছে, দ্বন্দ্ব আছে না আছে, ওদের আছে, তা আমরা হোয়াই শুড বি ভিকটিম? আমার মনে হয় মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমি এই প্রসঙ্গেই একটু জেনে আসি। ডক্টর খলিলুর রহমানের প্রসঙ্গ যখন আসলোই, মোশাররফ ভাই আপনাদের পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি অবশ্য জানিয়েছিলেন, মানে পল কাপুর যখন এসেছিলেন তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে ব্রিফিংয়ের পরে তিনি বলছিলেন যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দল অর্থাৎ বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করেছিল যে এই চুক্তির ব্যাপারে তারা সম্মতিও দিয়েছিল, এবং এটা যে আমরা অন্ধকারে করেছি, অর্থাৎ তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বা দায়িত্বে ছিলেন, ব্যাপারটা তেমন নয়। বিএনপি আসলে এই চুক্তিতে কি সুফল বা ভালো দিক দেখে সম্মতি দিয়েছিল তখন? না, এটা তো আমি বলার কারণ এটা তো আপনি বুঝতেছেন যে টোটালি ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার ছিল, এবং তখন বিএনপি ক্ষমতাও ছিল না, ক্ষমতা ছিল দল হিসেবে সম্মতি বিএনপি, এখন তারা বলছে, কিন্তু বিএনপির কোনো রিঅ্যাকশন আপনি পেয়েছেন এখনো পর্যন্ত? বিএনপির নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রী বলছেন উনি তো এখনো না, ঠিক আছে সেটা, কিন্তু বিএনপি কিন্তু এই ব্যাপারে কোনো রিঅ্যাকশন এখনো পর্যন্ত দেয় নাই। সুতরাং আপনি দেখেন ভবিষ্যতে বিএনপি কি বলে। এক নাম্বার 2, আমি মনে করি যে কোনো জিনিসের বিষয়ে আমাদের দেশের স্বার্থটা কিন্তু আগে দেখতে হবে, কারণ আমার এই দেশটা কিন্তু উন্নয়নশীল একটা দেশের পরিণত হচ্ছে। এবং আরেকটা দেখেন, আমরা ওই যে আরেকটা কি যাওয়ার কথা আমাদের পরবর্তী ধাপে,
এলডিসি গ্রাজুয়েশন এলডিসি Graduation। আজকে সেইটাও কিন্তু আমরা পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ এলডিসি গ্রাজুয়েশনে যদি আপনি উঠে যান আপনি কিন্তু অনেক কিছু সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। এই যে আপনার ট্যাক্সের বাদ দেওয়া, তারপর এই আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদেরকে যে ফেসিলিটিগুলি দেয়, এটা তো অনেক আগে থেকেই কথা ছিল 2029 সাল বা ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে। 2033 সাল তো, হ্যাঁ। পর্যন্ত যত রেয়াত পাওয়া যায় আর হ্যাঁ, কি। তবে একদিকে যদি আপনার এই সংকটগুলো আমরা আগামী দিনের মোকাবিলা, আর পাশাপাশি যেটা আমি জানি না, এই চুক্তিটা আমি এখন দেখি নাই, কামাল ভাই যেটা না, বলেছেন, আপনাদের দলীয় ফোরামে বা সরকারের কোনো ফোরামে এই চুক্তি নিয়ে কি মানে আলোচনা হয়েছে? বা মাহবুব কামালরা যেমন বলছেন, আনু মোহাম্মদরা যেমন বলছেন, এমনকি দেবপ্রিয় ভট্টাচার্য আজকে বলেছেন যে এই চুক্তিটা দেশকে না, বিপদে ফেলবে। এই ধরনের কিভাবে দেখছেন আর কি চুক্তিটা? না, এখন চুক্তির ভিতরে কি কন্ডিশন আছে, কি ওখানে কি শর্ত বা কিভাবে বাস্তবায়ন হবে, এগুলি সম্বন্ধে না জেনে তো এটা বলা যাবে না। কেন এগুলো তো এক্সপোজ, মোশাররফ ভাই তো জানে সবাই কি আছে না আছে। এই যে বললাম তো আমি কিছু জিনিস, এখন আপনি এই বলেন যে আমি আপনার কাছ থেকে শুনলাম চুক্তি মোশাররফ ভাই, হচ্ছে এটা। সংসদে আলোচনা করার জন্য আপনি প্রস্তাব তুলবেন? না, এইটা হলো কি, ধরেন আমরা তো একটা দলের তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে বা সংসদের রীতিনীতি আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু সবকিছু পারা যায় না। আপনাকে এখানে নোটিশ দিতে হয়, তারপর অনেক বিষয় আছে, রাষ্ট্রের নিরাপত্তার একটা বিষয় আছে। কারণ আপনি দেখেন, হয়তো আপনি বলবেন যে কোনো চুক্তি হলে তো সংসদে উপস্থাপন করার একটা রেওয়াজ আছে, কিন্তু আপনি যখন মন্ত্রীরা বা একটা গভর্নমেন্ট শপথ নেন, সে কিন্তু দুইটা শপথ নেয়, এটা আপনি দেখেন। একটা হলো গোপনীয়তার শপথ, একটা রাষ্ট্রের সেক্রেসি সে বাইরে ফ্লাশ করবে না। এখন কোন আওতায়, এটা পরে আমি তো। আচ্ছা, কিন্তু এই চুক্তির কারণে মানে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়বে সেগুলো কিভাবে নেভিগেট করবে সরকার, বা সেটা নিয়ে কোনো ভাবনা কি আছে? এইটা তো এখন একেবারে আর্লি স্টেজ পর্যায়ে, এটা তো এখনো ওইভাবে স্পিড হয়নি। তো সুতরাং আমরা দেখি সামনে কি হয়। মোশাররফ হোসেন বারংবার খুব যথার্থভাবেই মানে সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে সেগুলোর কথা বলছেন, বা তারা বলছেন যে সার্বিক পরিস্থিতি আসলে এখনো আউট অফ কন্ট্রোল, এটা বলা যাবে না। মানে আপনি কতটা আশ্বস্ত হতে পারছেন? না, আমি খুব একটা আশ্বস্ত হতে পারছি না। দেখেন, আন্তরিকতা কিন্তু এনাফ না। আপনার যদি এফিসিয়েন্সি না থাকে, আপনার যদি দক্ষতা না থাকে, তাইলে ওই আন্তরিকতার তো কোনো মূল্য নাই, তাই না? আপনাকে তো গ্লোবাল পলিটিক্সটাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? আপনাকে ইউ হ্যাভ টু হ্যান্ডেল আমেরিকা, ইউ হ্যাভ টু হ্যান্ডেল রাশিয়া, ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইন্ডিয়া। করে না আপনাকে একটা এমন ডিপ্লোমেসি করতে হবে যাতে আপনার ইকোনমিটা ঠিকঠাক থাকে। তো ওই দক্ষতা তো থাকতে হবে। আমরা দেখছি তো অতীতে আমাদের ফরেন ডিপ্লোমেসিটা তো মানে সেইভাবে সাকসেসফুল হয় নাই। এবং যেটা আমরা বলতেছিলাম যে দেখেন, এই যে ইলেকট্রিসিটির যে সমস্যা না, এই যে রূপপুর পারমাণবিক যে এটা না, এটা তো বোধহয় ফাংশনিং এর একটা মানে এটা তো ড্রয়িং কমিশনিং হয়ে গেছে, হ্যাঁ টাইম ইজ ড্রয়িং নিয়ার। তাই এখন আপনি যদি রাশিয়া থেকে ইউরেনিয়াম না আনতে পারেন, আমেরিকার মানে রক্তচক্ষু কি উপেক্ষা করে, তখন তো এটা তো ফাংশনই করতে পারবে না। এত 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 টাকার প্রজেক্ট। হ্যাঁ, তো ফলে দেখেন, আমেরিকার সাথে চায়নার দ্বন্দ্ব, আমেরিকার সাথে রাশিয়ার দ্বন্দ্ব, এগুলি কিন্তু আমাদের পলিটিক্সটাকে, আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করে। তো এইটাকে তো আপনাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা আপনি যতই বলেন না কেন, আপনি সে তো মানে স্বৈরশাসন, মানে চূড়ান্ত স্বৈরশাসন ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি তো ফরেন ডিপ্লোমেসিটাকে একটা ব্যালেন্স করে চলছিলেন, তাই না? তো এইটা কিভাবে করা যাবে? আপনি যে রাশিয়া থেকে ইউরেনিয়াম না আনতে পারলে এইটা ইটস এ লস্ট প্রজেক্ট। হ্যাঁ, এবং এটা ইলেকট্রিসিটিকে কম্পেনসেট করার জন্য আপনার এটার একটা সম্ভাবনা ছিল, সেটাও যদি না থাকে, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার ফার্নেস অয়েলের কি ভবিষ্যৎ আছে? অর্থাৎ মানে শুধু অর্থনীতি না, মানে জিও পলিটিক্সের ক্ষেত্রেও আসলে সরকারের অনেক কিছু করার আছে এবং অবশ্যই করতে হবে। অবশ্যই আছে। সময় তো খুবই কম। এবিএম মোশাররফ হোসেন, এখানেই আসতে চাই। মাহবুব কামাল যেমন বলছেন যে জিও পলিটিক্স যেভাবে নেভিগেট করার দরকার, যে স্কিল দরকার, সেই স্কিলের কি আসলেই নতুন সরকার ঘাটতি আছে কিনা? না, আমরা তো দেখেন আমাদের এখানে একটা দেখতে হবে যে মাহবুব কামাল বলে জিও পলিটিক্স তো আছে এখানে, অস্বীকার করে। এখানে ভারতের স্বার্থ আছে, এখানে আমেরিকার স্বার্থ আছে, এখানে রাশিয়ার স্বার্থ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ আছে, আর বিশেষ চায়নার স্বার্থ আছে। এবং এদের মধ্যে, এই পরাশক্তিগুলির মধ্যে পারস্পরিক আবার প্রতিযোগিতা আছে। তো বাংলাদেশ তো এখানে গিনিপিকের মতো অনেকটা, কে গ্রাস করবে বাংলাদেশকে, এই কম্পিটিশন তো দীর্ঘদিন থেকে। কিন্তু দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তার ফরেন পলিসি দিয়ে কিন্তু এটাকে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই ক্রাইসিসও থাকবে, এর মধ্যেও তো আমাকে এগিয়ে যেতে হবে। যার জন্য আমাদের কিন্তু ফরেন পলিসি আপনি দেখেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা চেষ্টা করছি এই পরাশক্তির এই যে খেলা, এইখান থেকে বেরিয়ে কিন্তু আমাদেরকে একটা স্বাধীন সত্তা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
যার জন্য আমি তো মনে করি এই 2 মাসে এই সরকার কৌশলে অত্যন্ত ভালোভাবেই করেছে। আপনি দেখেন আজকে সরকার অনুরোধ জানিয়েছিল আমেরিকাকে যে তুমি রাশিয়া থেকে আমাকে তৈল জ্বালানি আনার জন্য 60 দিনের একটা দিয়েছে। আপনি দেখেন যে ইন্ডিয়ার সাথে সীমান্ত হত্যা অনেকটা বন্ধ সক্ষম হয়েছে। এই ক্রাইসিসে ইন্ডিয়া থেকে তৈল আনতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে আমি মনে করি একইভাবে রাশিয়া থেকে ইউরেনিয়াম যখন আনার প্রয়োজন হবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য তখনও দিবে। হয়তো বিদ্যুৎ কেন্দ্র এখন তো ধরেন মানে আমেরিকা অনুমতি দিলে বাংলাদেশ এখন তো আপনাকে রিয়েলিটি তো আপনাকে মানতে হবে, এটাকে তো অস্বীকার করার সুযোগ নাই। একেবারে পরিষ্কার। আমি এক মিনিট আপনার কাছে, আপনার কাছেই আসবো, শেষ 1 মিনিটেই আসবো ও আপনার যে প্রসঙ্গ বলবেন। আর প্রধানমন্ত্রী আপনাকে একটা চিঠি লিখেছিল, আমি দেখতে পেলাম, সেই চিঠি প্রসঙ্গে একটু জানতে চাই এই শেষ 1 মিনিটে। না, শেষ 1 মিনিটে ডক্টর ইউনূস আমাদের দেশটাকে যে জায়গায় ফেলে রেখে গেছে, হ্যাঁ দেখেন ওই চুক্তিতে আছে আপনি অন্য কোনো দেশের সাথেও আপনি চুক্তি করতে পারবেন না, মানে এটাও রেস্ট্রিকশন আছে, পারবেন না একেবারে রেস্ট্রিকশন আছে, এবং আপনি কোনো সাবসিডি দিতে পারবেন না। এই যে এইসব ক্ষেত্রে যখন প্রবলেম হবে আপনি সাবসিডিও দিতে পারবেন। মানে কি অদ্ভুত একটা চুক্তি স্বাক্ষর করছে সে, হ্যাঁ নিজের ক্ষমতাকে প্রলং করার জন্য। হ্যাঁ সে ভাবছে যে আমেরিকাকে খুশি করে আমি আর বছরের পর বছর থাকবো, এটা পারলো না, আর্মির কারণে পারলো না। মানে 5 বছর 50 বছর চেয়েছেন, মানে কি একটা নিম্নমানের লোক এই লোকটাকে আমরা এই রাষ্ট্রের ভার দিছিলাম। হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার আর কি। যাই হোক, এগুলি তারেক রহমান এই বোঝা কিভাবে টানবে, ক্যারি ফরওয়ার্ড করবে কিভাবে আমি জানি না। ফিরতি চিঠি আপনি লিখবেন কিনা আমি বলতেছি, এই যে একটা হচ্ছে ইউনূসের নিজস্ব সৃষ্টি, আর একটা হচ্ছে ট্রাম্প এবং ইউনূসের যৌথ সৃষ্টি। চুক্তিটা হচ্ছে ট্রাম্প এবং ইউনূসের, আর আরেকটা হচ্ছে এই যে ডোমেস্টিক্যালি যে ইকোনমিটা সে নষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনার বার্তা কি থাকবে? না, এটা তো খুবই আমি খুব পজিটিভলি নিচ্ছি এটা, এবং উনি তো এটা এমন না যে মানে আমাকে খুশি করে আমার মুখ বন্ধ করে, তা না, একটা আন্তরিকতার ছাপ আছে। হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং আমিও মানে আমার যে চরিত্র সেইটাতে তো এটার কোনো প্রভাব পড়বে না। তবে উনি যে এই যে আমি যে কনসার্ন হয়েছি তার কাছে, এই যে উনি নোটিস করছেন আর কি, হ্যাঁ দ্যাট ইজ এ প্লেজার, ইটস এ আটার প্লেজার ফর মি অ্যান্ড ইটস এ প্রিভিলেজ ফর মি অলসো। এবং আমি মনে করি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি এইটা মানে তাদেরকে উৎসাহ করতে চাই যে মানে এই কি বলে যে উনি আমাদেরকে নোটিস করেন, হয়তো কালকে আরেকজনকে দিবেন, হয়তো আরেকজনের সাথে কথা বলবেন। হ্যাঁ, তো ফলে আমি এটা পজিটিভ নিয়েছি, এবং এটা আমি চেষ্টা করব কনস্ট্রাকটিভ সমালোচনা করে এগিয়ে যেতে। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল ভাই আপনাকে, ধন্যবাদ এ বি এম মোশাররফ হোসেন আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো এই আয়োজন এখানেই শেষ, তবে এটি নিজের সঙ্গে থাকুন, এটি নিজের পর্দাতে থাকুন।